বিএনপির এত দরদ কেন আওয়ামী লীগের মধ্যে বাছাই করার? এটা হলো রাজনৈতিক দৈন্যতা, ক্ষমতায় যাওয়ার জন্য, ভারতকে খুশি করার জন্য, আওয়ামী লীগকে খুশি করার জন্য। বিএনপি যে বলছে যে নির্দোষ যারা আওয়ামী লীগ তাদেরকে তারা সহযোগিতা করবে, বিএনপি থেকে নির্দোষ ছিল না? যখন 17-18 বছর নির্যাতন করা হয়, আওয়ামী লীগ কি বাছাই করেছিল কোনটা ভালো বিএনপি কারা খারাপ বিএনপি? আমরা একটা প্রবাদ প্রায় আলোচনা করি না, যে কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো। তাতে কোনো কিছু আর শোনারও দরকার নাই, কে কি আঘাত করলো এটাও ভ্রুক্ষেপ করছি না। আমাদের নির্বাচন কমিশনের অবস্থাটা অনেকটা ওইরকম। দেখুন, এক সময় সবাই প্রশ্ন করতো আওয়ামী লীগকে, আওয়ামী লীগের কাউকে পেলেই টকশোতে প্রশ্ন করতো। এখন প্রশ্ন করে বিএনপিকে। এর কারণ আছে। আর আওয়ামী লীগ তখন টকশো করে চলে যেত, প্রশ্নের উত্তর দিত না। বিএনপিও অনেক ক্ষেত্রে এখন তাই করে, কেউ ব্যস্ততার জন্য করে, কেউ কথা বলে চলে যান। এবং আর কিছুদিন পরে হয়তো বিএনপির কাউকে পাবেন না, কারণ তারা নির্বাচনী ক্যাম্পেইনে থাকবে, টকশো করতে হবে যারা নির্বাচনে যায়নি তাদেরকে, আমাদের মতো লোক। যাই হোক, এখন এই বিএনপিকে না পেয়ে, এই মুনীর ভাইকে না পেয়ে সবাই আজকে আমাকেই প্রশ্ন করেছে। আর আমাকে প্রশ্ন না করলেও যে যৌক্তিক প্রশ্নগুলো আমি বিশ্লেষণ করি, আজকেও করব একে একে। প্রথম যিনি প্রশ্ন করেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর অযৌক্তিক যে মামলাগুলো তা তুলে নিবে। দেখুন, বিএনপি যখন রাজনীতি করতো জামাতকে নিয়ে, তখন কিন্তু জামাতকে ছাড়তে পারতো না, যে ছাড়লেই আওয়ামী লীগ নিয়ে যাবে। আর ঠিক সেই রকম ভাবে এখন আওয়ামী লীগের লোকগুলোকে কে নিবে, জামাত এবং বিএনপি বা বিভিন্ন দল এটাকে কারাকারি করছে। ইভেন এনসিপি তো অনেক আওয়ামী লীগের লোক ঢুকে যাচ্ছে বলে জানা যায়। এটা হলো রাজনৈতিক দৈন্যতা। এখন এই যে এই আওয়ামী লীগকে, রিফাইন্ড আওয়ামী লীগ থেকে শুরু করে নানা রকম ভাবে যে জায়েজ করার চেষ্টা হচ্ছে, নির্লজ্জ চেষ্টা, যেভাবে জামাতে বিএনপিকে নিগৃহীত করেছে, নির্যাতন করেছে এই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের পক্ষে যখন কথা বলে তখন সেটা কি আর রাজনীতি থাকে? আজকে বিএনপি যে বলছে যে নির্দোষ যারা আওয়ামী লীগ তাদেরকে তারা সহযোগিতা করবে, বিএনপি থেকে নির্দোষ ছিল না? যখন 17-18 বছর নির্যাতন করা হয়, আওয়ামী লীগ কি বাছাই করেছিল কোনটা ভালো বিএনপি কারা খারাপ বিএনপি? আজকে বিএনপির এত দরদ কেন আওয়ামী লীগের মধ্যে বাছাই করার? এটা হলো রাজনৈতিক দৈন্যতা, ক্ষমতায় যাওয়ার জন্য, ভারতকে খুশি করার জন্য, আওয়ামী লীগকে খুশি করার জন্য। এটা জনগণ বোঝে। জনগণকে এতটা বোকা ভাবার আর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, এবং এতে লাভও হবে না। জনগণ এগুলো বোঝে। এই ফখরুল সাহেব যে এক একবার এক এক কথা বলছেন, এটা সবাই জানে। একবার বিপ্লবের পক্ষে, একবার বিপ্লবের বিপক্ষে। কখনো বলে আমরা সংস্কার চাই, কখনো বলে সংস্কার আমরা 31 দফায় দিয়ে দিয়েছি, আবার না ভোট দিতে বলে। সুতরাং তারা নিজেরা যে একটা অযৌক্তিক রাজনীতির মধ্যে আছে, তার একমাত্র বিচার করতে পারে জনগণ, ভোটাররা। সুতরাং এই প্রশ্ন আলোচনা করার অর্থ হলো এটাই, যে জনগণ, ভোটাররা যেন বোঝে কাকে ভোটটা দিচ্ছে। তো সুতরাং প্রহসনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হলে ভোটাররা যেন প্রহসন যারা করে তাদেরকে ভোট না দেয়, তবেই একমাত্র মুক্তি। আরেকজন প্রশ্ন করেছেন এই 17 কোটি টাকা ঋণের ব্যাপারে। এইটা খুব বড় প্রশ্ন, আজকে আলোচনার একটা মূল বিষয়। দেখুন, বাংলাদেশে বিগত সময়ে রাজনীতি আর ব্যবসার রাজনীতিকে ওতপ্রোত ভাবে জড়িয়ে ফেলা হয়েছে। এক সময় ব্যবসায়ীকে আলাদা করা যেত, কিন্তু আওয়ামী লীগের আমল থেকে প্রকাশ্যে যে রাজনীতি, আপনারা দেখেছেন যে বড় বড় ব্যবসায়ীরা শেখ হাসিনাকে খুশি করার জন্য, যে আমৃত্যু বা এমনকি মরণের পরেও আমি শেখ হাসিনার সাথে থাকবো, ব্যবসায়ীরা ব্যবসা টিকে রাখার জন্য, ঋণ মুক্ত হওয়ার জন্য, ঋণকে ফাঁকি দিয়ে টাকা পাচার করার জন্য এগুলো বলতো। তা আজকে যে ঋণ খেলাপিদেরকে মুক্ত করার জন্য একজন নির্বাচন কমিশনারও বলেছেন, এটা একটা অনৈতিক বিষয়। দুর্নীতি শুধু টাকা পয়সায় না, নীতি নির্ধারণেও দুর্নীতি করা যায়, এবং করলে সেটা আরো বেশি ক্ষতি হয়। সুতরাং এই যে রাজনৈতিক প্রভাবে ব্যবসা, রাজনৈতিক প্রভাবে ঋণ গ্রহণ, এবং রাজনীতির মধ্য দিয়ে নির্বাচনে গিয়ে ঋণ পরিশোধ করা বা ঋণ মৌকুফ করা, এই যে একটা প্রচলন, সেখান থেকে মুক্তি যদি দেশকে আমরা দিতে চাই, তাহলে ভোটাররাও তো জানবে কারা
এই ঋণ খেলাপি কারা ঋণ খেলাপি নয়, এই যে আলোচনা ছিল জানছে। তারপর এই যে আমাদের হলফনামা দেখে যেগুলো প্রকাশ হচ্ছে পত্রিকায়, এইগুলো দেখে ভোটারদেরকে ভোট দিতে হবে, তবেই এই জাতির মুক্তি। আরেকজন বলছে যে চৌকিদার থেকে প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে, তো তারা তো অপরাধী, না হলে পালাইছে কেন? অনেকে বলে রিফাইন্ড আওয়ামী লীগ বা ভালো আওয়ামী লীগ, যারা স্বৈরাচারের দোষর, যারা স্বৈরাচারের দল করবে, ফেসিবাদী রাজনীতি করবে, তারা প্রত্যেকেই সেই দলের শেষ সদস্যরাও কিন্তু অপরাধী। আজকে যদি আমরা জানি যে একটা দল ক্ষমতায় গেলে চাঁদাবাজি বন্ধ হবে না, তাকে যদি আমি ভোট দিই বা সেই দলটা যদি আমি করি, তাহলে অপরাধের অংশ তো আমিও করলাম। এমন কি সহ্য করাও তো অপরাধ। আওয়ামী লীগের ভিতর থেকে সহ্য করা, আমরা বলি না যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তা সমান অপরাধ, সমান বিচার। তাহলে আওয়ামী লীগ করাই তো একটা অপরাধ ছিল। হিটলারের পার্টি যারা করেছিল, ন্যাসি পার্টি, এই পার্টির প্রথম সদস্যরাই যে জানতো যে হিটলার সারা পৃথিবীতে কি করতে চায়। তাহলে আওয়ামী লীগ করাই তো একটা অপরাধ ছিল বলে মনে হয়। এখন আওয়ামী লীগকে বাছাই করা, আওয়ামী লীগের রিফাইন, ভালো, যৌক্তিক, তাদের একটা ফুলের টোকা দেওয়া যাবে না, তাদের সকল এই কেসগুলো তুলে নেওয়া হবে, এইসব কথা বলার উদ্দেশ্যটা কি সেটা ভোটারদের বুঝতে হবে। তার উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে খুশি করা, আওয়ামী লীগের ভোটে ক্ষমতায় যাওয়া এবং ভারতকে খুশি করা। সেই দালালির রাজনীতিকে রোধ করতে হলে একমাত্র ভোটাররাই তা পারে। ভোটারদের চোখ কান সব খোলা আছে, কোন দল কিভাবে কেন কখন কথা বলছে, কখন কথা ঘুরাচ্ছে। আপনি দেখেন বিএনপির মতো একটা দলে অন্য দুইটি দলের সাধারণ সম্পাদক গিয়ে জয়েন করেছে নিজের দলের সর্বস্ব বিসর্জন দিয়ে। কেন বিএনপি বলতে পারলো না যে আপনারা দুইটা দলে আছেন, দুইটা দলের সাধারণ সম্পাদক, আপনাদের আমাদের এখানে আসার দরকার কি? তারা মানসিকভাবে এত দৈন্য, রাজনৈতিকভাবে এত বিচলিত যে মানুষ, সাঁতার না জানা মানুষ যেমন খড়কুটা দেখলেও পানিতে পড়ে ধরে যে বাঁচা যাবে বোধহয়, আজকে একটি দলের সেই অবস্থা হয়েছে। সেইটার থেকে আমাদের ভোটারদেরকে শিক্ষা নিতে হবে এবং ভোটার সেইভাবে ভোট দিতে হবে, না হলে আমাদের তো কোনো মুক্তি নাই। আরেকজন বলেছেন যে পোস্টাল ভোট নিয়ে কথা বলেছেন, এটা নিয়ে আন্দোলন হয়েছে, শাহজালাল বিশ্ববিদ্যালয় এবং 3টি দাবি নিয়ে যে আন্দোলন হচ্ছে, এটাও তো এক ধরনের মব। এখন বাংলাদেশে মব জাস্টিস কোনটা, প্রেসার গ্রুপ কোনটা, আন্দোলন কোনটা, এই বিভ্রান্তি তৈরি করে একটা অসৎ উপায়ে রাজনীতিকে চালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই কিন্তু এগুলো করা হয়। কিন্তু কোনটা মব জাস্টিস, কোনটা আন্দোলন, কোনটা প্রেসার গ্রুপ, এগুলো কিন্তু জনগণকে বুঝতে হবে, ভোটারকে বুঝতে হবে, কারণ তারাই কিন্তু মালিক, তারা কিন্তু সেবক তৈরি করবে। ভোটার মানে নির্বাচক, যারা নির্বাচিত করবে, এর বাংলা হওয়া উচিত নির্বাচক, আমরা সবসময় বলে আসতেছি। তো সুতরাং এই সকল কিছু বিচার কিন্তু তাদের হাতে। আরেকজন বলেছেন ঋণ খেলাপি দেরকে বা ভোটাররা ঋণ খেলাপিকে বুকে ব্যথা নিয়ে তারা আজকে তাদেরকে নমিনেশন দিতে হচ্ছে বা বৈধ রাখতে হয়েছে, একজন নির্বাচন কমিশনার বলেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এখন দেখেন যে নির্বাচন কমিশনের মনে যদি দুঃখ নিয়ে অন্যায় কাজ করতে হয়, তার আগে তো তার রিজাইন দেওয়া উচিত, সেই তো সৎ সাহস থাকা উচিত যে আমি অন্যায় করব না, অন্যায় সইব না। আমি তো একটা শপথ করালো, বেতন এসি কি এতই প্রিয় যে আমাকে এখানে থেকে অন্যায় করতে হবে, অন্যায়কে সহযোগিতা করতে হবে? আমি ধিক্কার জানাই এই ধরনের নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনারদের। মির্জা ফখরুল এক সময় এক কথা বলেছেন, আরেক কথা বলেছেন, এটা বলে একজন দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন যে নির্বাচন কমিশনের সামনে যখন তারা মব করে যে আওয়ামী লীগের সময় কিছুই করতে পারে নাই, এখন খুব মব করে বড় বড় দাবি আদায় করে নিচ্ছে। কারণ এটা হলো নির্বাচন কমিশনের মেরুদণ্ডহীন, যখন যে যায় তারটাই মেনে নেয়, দ্বিতীয়বার আবার গেলে ওটা পাল্টে ফেলে নিজেরাই। তো সুতরাং এখানে যে একটা শক্তি প্রদর্শন এবং দুর্বলতার যে প্রদর্শন, দুর্বলের সাথে শক্তির যে ফাইট হচ্ছে, সেটাই তো অসম নির্বাচনের ফিল্ড, অর্থাৎ সমান মাঠ তারা তৈরি করতে ব্যর্থ হয়েছে, তারই প্রমাণ। তো এই ঋণ খেলাপি ভোটাররাই প্রকৃত বিচারক। এই ঋণ খেলাপিকে করার জন্য জুতার মালা ছবি দেখে লাভ নাই, যে ছবি দেখেও সে নির্লজ্জ কাজ করবে। বলা হয়েছে যে আগের সিএসির ওই জুতার ছবিটা যদি ওখানে টাঙিয়ে দেওয়া যায়, তারা মানুষ হবে কিনা, ভালো হবে কিনা। কিন্তু যে এগুলো মানে না, তাকে ছবি দিয়ে দেখিয়েও কিছু করা যাবে বলে আমি মনে করি না। এবং সকল কিছুকে শিক্ষা দিতে হলে, সকল কিছুকে সঠিক জায়গায় আনতে হলে ভোটারদেরকে সচেতন হতে হবে, ভোটারের ভূমিকা সঠিকভাবে পালন করতে হবে। তাই আমি মনে করি
আগামী নির্বাচনের সবচেয়ে বড় খেলোয়াড় হলো ভোটাররা, জনগণ, দেশের মালিক। আমরা যদি ভুল করি তাহলে এই ভুলের আফসোস আমরা কাকে প্রশ্ন করব তখন? আজকে আমরা বিভিন্ন দলকে প্রশ্ন করছি, প্রশাসনকে প্রশ্ন করছি, কমিশনকে প্রশ্ন করছি, কিন্তু ভোটারকে বুঝতে হবে সে যদি নিচে 500 টাকা 1000 টাকায় ভোট বিক্রি করে দেয় অথবা অন্যায়কারী ঋণ খেলাপিকে ভোট দেয়, এই বিচার কে করবে? তো সুতরাং সকল কিছুর মূলেই হলো জনগণ, দেশের মালিক। তাদের বিবেক বিবেচনা করে আজকে দলগুলো এই যে 20 তারিখ 22 তারিখ থেকে প্রকাশ্যে যখন প্রচার শুরু হবে সেইগুলো, এবং দেখেন এই যে চাঁদাবাজি কিছুটা কমেছে কেন? আমাদের জনগণের প্রতিরোধেই কিন্তু কমেছে। এটা হলো একটা কারণ। আর এটা হলো নির্বাচন খুব কাছে, কিছুদিন তারা ঘাপটি মেরে আছে, নির্বাচন শেষ হলে তারা আবার তাদের আসল রূপে আসবে। সুতরাং সেইগুলো ভোটারদের বিবেচনায় আনতে হবে। সুতরাং আমি বারবার বলছি, ভবিষ্যতেও বলবো, আমরা যারা ভোটার, আমরা যারা দেশের মালিক, আমরাই পারি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে। এবারের নির্বাচন শুধু একটা দলকে পরিবর্তন নয়, একটা রিজিমকে পরিবর্তন নয়, এটা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তোলার নির্বাচন। দালাল মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টাকা পাচার মুক্ত দেশ এবং এটা সুখ শান্তির দেশে পরিণত করার জন্য পরবর্তী প্রজন্মকে এবং রক্তের ঋণ শোধ করার এক নির্বাচনে আমাদের সম্মুখে এটার দিকে সম্পূর্ণ বিচার বিবেচনা করে বিবেক দিয়ে এটা যাচাই বাছাই করে আমরা যদি আমাদের প্রতিনিধি নির্বাচন না করি তাহলে ওই চিত হয়ে থুতু ফেলার মতো আমাদের অপরাধে আমরাই অপরাধী হব, তাকে দোষ দেব কাকে? সুতরাং সচেতন হন, সবাই সঠিক চিন্তা করুন, সঠিক অবজারভেশন করুন, চোখ কান খোলা রাখুন, সঠিক লোকটাকে তার চরিত্র দেখে, তার দল দেখে, তার ব্যাকগ্রাউন্ড দেখে নির্বাচিত করুন। ধন্যবাদ সবাই।